অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা এতক্ষণ উপস্থাপনামূলক বক্তব্য শুনেছেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুম্মন। আমরা বিএনপি পরিবারের যেমন বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজ কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা দৌড়াচ্ছে এবং যারা আহত, যারা নিহত পরিবার সবার সাথে পৌঁছানোর চেষ্টা করছে আমাদের দলের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। এখানে উপস্থিত আছেন এই সংগঠনের সাথে যুক্ত, যার পরিচয় দিয়েছেন রশিদুজ্জামান মিল্লাত, সাবেক এমপি, কোষাধ্যক্ষ এবং উপদেষ্টা। এখানে আছেন আমরা বিএনপি পরিবারের আরেকজন অ্যাডভাইজার আবুল কাশেম এবং এই সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মোমেনিন মিথুন এবং মৎস্যজীবী দলের নেতা আব্দুর রহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। এছাড়া আরও অনেক ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ আছে। সবার নাম নিলে এই রোদের মধ্যে অনেক সময় লাগবে। বক্তব্য কিছু নয়, বক্তব্য শুধু যে কাজগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে করে যাচ্ছে সেটা আমি আগেই বলেছি। শুধু সমাজসেবামূলক আহত নিহত পরিবার বা কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন গুলিতে, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন অসহায় পরিবার, তার দিকে শুধু ছুটে যাচ্ছে না। পরিবেশকে সুস্থ রাখা, পরিবেশ যদি পঙ্গু হয় গোটা জাতি পঙ্গু হয়ে যাবে। যেমন একটি ছেলে যদি কোনোভাবে পঙ্গুত্ব বরণ করে, সে যদি খোড়া হয়ে যায়, পরিবার সামগ্রিকভাবে, অর্থনৈতিকভাবে, নানাভাবে, সামাজিকভাবে একটা পঙ্গুত্ব বরণ করে, ঠিক তেমনি পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে এটি গোটা জাতি হবে, গোটা বিশ্ব আপনার খোড়া হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে। এই কারণে এই বিষয়ে অত্যন্ত তীব্র দৃষ্টি রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সবাইকে, দল এবং তার যে বিশেষ সংগঠন আমরা বিএনপি পরিবার এবং অন্যান্য যে সমস্ত অঙ্গ সংগঠন পরিবেশের সাথে সম্পৃক্ত, যে মৎস্যজীবী দল, তাঁতি দল, এদেরকে নানাভাবে তিনি নানা সময়ে তিনি কাজ করাচ্ছেন। তো আজকে আমরা বিএনপি পরিবারের নেতৃত্বে এই কাজটি তারা এখানে করেছেন এবং মাছের পোনা এবং ছোট মাছ অবমুক্তকরণ, এটি একটি আমি বলবো যে উৎপাদন, উন্নয়ন এবং পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি শুধু রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড নয়, নির্বাচন বা অন্য বিষয় নয়, যে এর সাথে আমাদেরকে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হলে আমরা মানব কল্যাণমূলক যত কাজ আছে তার সাথে আমাদের ঘনিষ্ঠ হতে হবে। সেই ঘনিষ্ঠ কাজগুলো আমাদের করতে হবে। সেই কাজের এক মহান দায়িত্ব নিয়ে আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছি। আমরা রাজনীতি সচেতন, কিন্তু আমাদের প্রধান ব্রত হচ্ছে যে অসহায় মানুষের কাছে আমরা কি করে পৌঁছাব। আপনার জাতিসংঘের সভায় আমাদের প্রধান উপদেষ্টা সেই সবার এক ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে তিনি নির্বাচনের ব্যাপারে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন, কিন্তু কিছু বিষয় আমার কাছে ব্যক্তিগতভাবে একটু প্রশ্নবোধক ঠেকেছে। আমরা একটু হোঁচট খাচ্ছি। তিনি বলেছেন আল জাজিরার এক সাংবাদিকের সাথে যে আমাকে কেউ 5 বছর থাকতে বলেছেন, কেউ 50 বছর থাকতে বলেছেন। তো আমি এগুলো অনেকেই অনেক কথা বলছেন। তো এই কথা বললে আপনার অঙ্গীকার, আপনি তো গণতন্ত্র বিনষ্টকারী, ধ্বংসকারী শেখ হাসিনা দেশের টাকা লুটপাটকারী, তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, কি হবে, এটা তো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো, যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে। আরে ভাই, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সাংবাদিক ভাই এবং আমাদের নেতাকর্মী যারা আছেন, জর্জ ওয়াশিংটনকে আজীবন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার লোকেরা বলেছিলেন এবং না হলে সম্রাট হওয়ার জন্য বলেছিলেন, কিন্তু গণতন্ত্রের প্রতি তার অটুট আস্থায় তিনি কারো কথাই শোনেননি। তিনি 2 বারের বেশি প্রেসিডেন্ট থাকেননি। এত অনুরোধ উপরোধ করার পরেও এই সমস্ত দৃষ্টান্ত আছে বলেই একটি জাতি মহান জাতিতে পরিণত হয়, নেতারা মহান নেতায় পরিণত হয়।
তো আমি প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই কথাটার মধ্যে যে 5 বছর থাকতে বলেছে, 50 বছর থাকতে বলেছে, এইটা তো মানুষ শুনতে চায়নি। মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন, এবং গণতন্ত্রের অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন। এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায়, এটা তো মানুষ প্রত্যাশা করে না, কখনোই এটা মানুষ প্রত্যাশা করেনি। আপনার দেশের যে বর্তমান যে অবস্থা, সে অবস্থা তো এখান থেকে তো উত্তরণের জন্য মানুষ আকাঙ্ক্ষা করে আপনার কাছ থেকে। সব আস্থা আপনাদের উপর দিয়েছে যারা গণতন্ত্রে অংশগ্রহণ করেছে। আজকে ব্যাংকে টাকা নেই, আজকে প্রায় অর্ধ ডজন ব্যাংক একীভূত করা হচ্ছে। ব্যাংক থেকে টাকা ধার নিয়ে অথবা টাকা ছাপিয়ে কোনো রকমে দেশ চালাচ্ছে। দেশ তো বিপর্যয়ের মধ্যে, দেশ তো একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই আশা করেছিল যে আপনি প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক সম্প্রদায় বিলিয়ন বিলিয়ন ডলার ধার দেবে দেশের উন্নয়নের জন্য, কিন্তু কেউ কোনো প্রতিশ্রুতি রাখেনি, কেউ কোনো টাকাই দেয়নি। আজকে একবার শূন্য অবস্থায় ব্যাংকগুলো পড়ে আছে। আপনার তো 1 বছর পার হয়ে গেল। আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে 5ই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে, তাহলে তো আপনার সরকারই নিজেদের ব্যর্থতার কথা বলছে। চাঁদাবাজি বেড়েছে, এটা তো একটা সামাজিক অপরাধ। এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের, কোনো ব্যক্তির নয়, কোনো রাজনৈতিক দলের নয়, সরকারের। তাহলে সরকার নিজেই নিজের ব্যর্থতা আপনারা স্বীকার করে নিচ্ছেন। কেন চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না? কেন চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে? আমাদের দলের যেগুলো নাম আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করেছি, অথবা কোনো গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে বিষয়টা, যদি আরো জটিল খারাপ বিষয় হয়ে থাকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে বলেছে আগে বহিষ্কার করেন, তারপরে তদন্ত করবেন। এইভাবে শত শত হাজার হাজার নেতাকর্মীকে আমরা পদক্ষেপ নিয়েছি। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এবং আইনকে বাস্তবায়ন করার দায়িত্ব তো সরকার। তার অর্থমন্ত্রী বলছেন যে চাঁদাবাজি বেড়েছে 5ই আগস্টের পরে, তাহলে তো আপনাদের আর ক্ষমতায় থাকার বৈধতা তো আপনারা নিজেরাই নষ্ট করছেন, আপনারা নিজেরাই সেটা হারিয়ে ফেলেছে। আজকে অর্থনীতির চারিদিকে যে হাহাকার চলছে, সে হাহাকার আপনার একের পর শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কোনো কর্মসংস্থান নাই, শিল্প কলকারখানা বন্ধ, ব্যবসা বাণিজ্য প্রায় অচল অবস্থা। তো অর্থমন্ত্রী আপনার দায়িত্ব এইটাও, এবং সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয় তার জন্য তো দায় সরকারের। আর আপনারা বলছেন চাঁদাবাজি বেড়েছে। তো এগুলো দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, কখনোই যাবে না। আজকে যদি একটু সরকার যদি দুর্বল থাকে, আজকে নানাভাবে দেখছেন এই যে দুর্গাপূজা হচ্ছে, আমাদের হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের একটা প্রধান উৎসব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশ দিচ্ছেন, বিভিন্ন বক্তৃতার মধ্যে বলছেন অত্যন্ত শান্তিপূর্ণ, নির্বিঘ্ন, নিরাপত্তার সাথে কাজ করবে, এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এই নিরাপত্তার দায়িত্ব পালন করবে, এবং তারা করে যাচ্ছে। আজকে নবমী চারিদিকে আপনার আমাদের নেতাকর্মীরা একেবারে প্রখর দৃষ্টি রাখছেন, এবং তারা যারা পূজা কমিটির সাথে আছেন তাদের সাথে তারা কাজ করছে। ইনশাল্লাহ এখন পর্যন্ত আপনারা দেখেছেন অত্যন্ত নিরাপদ। আমি বলছি না যে সরকারের এখানে কোনো দুর্বলতা আছে, সরকারও চেষ্টা করছেন, সরকারও নানাভাবে করছেন, যোগাযোগ করছেন সব দিকে। কিন্তু আপনার পাহাড়ে অশান্তি কেন? তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে বাংলাদেশ বিরোধী কোনো শক্তি অথবা যাদের পতন হয়েছে তারা তো অনেক টাকা নিয়ে পাচার করেছে, সেই টাকা দিয়ে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করতে পারে। তো এই অস্থিতিশীলতা যদি না হয়, আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ তো সরকারের নেওয়া দরকার ছিল। এখন তা আপনারা বলছেন পার্শ্ববর্তী একটি দেশ, তারা আমাদের এই দেশে গণতন্ত্র থাকুক না থাকুক তাদের কোনো যায় আসে, তারা সবচাইতে নিকৃষ্ট একটি ফ্যাসিবাদের পতন হয়েছে, তাকে তারা আশ্রয় দিয়েছে, এবং সেখান থেকে প্রতিনিয়ত তিনি উস্কানিমূলক কথা বলছেন। তো তারা তো কোনোদিনই আমাদের মঙ্গল চাইবে না। মঙ্গল চাইবে এদেশের মানুষ, মঙ্গল চায় এদেশকে যারা ভালোবাসে, এবং এদেশের মানুষেরই সমর্থন রয়েছিল এই অন্তর্বর্তী সরকারের প্রতি। কিন্তু আপনারা নিজেরাই নিজেদের কথাবার্তার মধ্যে একটা কুয়াশা তৈরি করছেন। আজকে মন্ত্রণালয়, আজকে জনপ্রশাসন, আজকে শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, তাদের নাকি প্রভাব প্রতিপত্তি। কেউ বলছেন যে জামাতে ইসলাম নাকি এই বর্তমান সরকারের ছায়া সরকার, তারা প্রত্যেকটি জায়গায় তাদের লোক বসাচ্ছে,
প্রতিটি মন্ত্রণালয়, প্রশাসন, প্রতিটি ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান তো দখল করে আছে। কেন এটা হবে? তারা ছায়া সরকার হয়েছে বলেই তো মানুষ মনে করে। তো এই সমস্ত পরিস্থিতি থেকে দেশকে সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে আসুন এবং যে কোনো ক্রাইম এবং যে কোনো ধরনের সামাজিক উৎপাত এটাকে দমন করার দায়িত্ব সরকারের, সরকার সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু সেই ক্ষেত্রে প্রশাসন, মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোকদেরকে বেছে বেছে সেইখানে বসাতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলের লোকদেরকে বসিয়ে তাদেরকে যদি ছায়া সরকার বানান, এটা জনগণ মেনে নেবে না। আমরা বিএনপি পরিবারের যারা রয়েছেন, এটা আমরা আগেই বলেছি, এটা হচ্ছে একটি রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করার জন্য এবং জনমত তারা বুঝেছে, এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পিআরের কথা আবার নতুন করে বলেছেন। কিন্তু জনগণ এই পিআরের সাথে নাই। পিআর সম্পর্কে জনগণ এখনই ওয়াকিবহাল নয়, কিছু শিক্ষিত লোক হয়তো জানে, কিন্তু সেই পিআর আসা মানেই, এটা প্রবর্তন করা মানেই আপনার নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন এবং আমাদের দীর্ঘদিনের যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পর্কে মানুষ যেভাবে অভ্যস্ত, সেই অভ্যস্তটাকে তারা বিভ্রান্ত করার জন্য এই কথাগুলি নিয়ে আসছে। এইটা কখনোই সম্ভব নয় যে যার ভোট সে তাকেই দিবে, তার পছন্দ মতো প্রার্থীকেই দেবে। এটাই হচ্ছে আপনার চিরাচরিত ঐতিহ্যগত পদ্ধতি, এটাই হচ্ছে চিরচেরা পদ্ধতি। এদেশের তৃণমূলের জনগণ এটা সম্পর্কে জানে এবং এটি প্রতিষ্ঠিত থাকবে। ধন্যবাদ। এই যে ছেলেটি, ও প্লিজ, এই যে ছেলেটি দেখছেন, এই দাঁড়াও, এই চুপ করো, চুপ করতে বলো তো। এই তোর নামটা কি? এই যে নাবিল, ও একজন, আমি বলবো একবার কিশোর একজন বিজ্ঞানী। আপনারা শুনে অবাক হবেন, এই কিশোর বিজ্ঞানী মঙ্গল গ্রহে সবজি বা গাছ ফলানো যায় কিনা এইটা নিয়ে সে কাজ করছে এবং এখনই এই বয়সে, এখনো ম্যাট্রিক পরীক্ষা দেয়নি, ম্যাট্রিক পরীক্ষা দেবে। তার মা এখানে আছেন। তার এই মেধার খবর পেয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা বিএনপি পরিবারকে জানিয়েছিলেন, আমাদের আতিকুল ইসলাম রুম্মন এবং মকসুদুল মোমিনিন মিথুনকে জানিয়েছিলেন, মানে অতি দ্রুত তাদের কাছে যাওয়া। আমরা ছুটে গিয়েছিলাম, আমাকে নিয়ে গেছিল ওরা, আমরা ছুটে গিয়েছিলাম, ওদের বাসায় গেছি, বাসায় গিয়ে দেখা করে এসেছি। এর মধ্যে তাকে মালয়েশিয়া থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার এই মানে কীর্তি, তার যে এই আবিষ্কারে উদ্বুদ্ধ হয়ে মালয়েশিয়া তাকে ডেকে পাঠিয়েছিল এবং তার এই কাজ তারা দেখে ওখানে কারা এটা ইয়ে করেছে, একটা কম্পিটিশন ছিল। ওই কম্পিটিশনে ওয়ার্ল্ড ইনভেনশন, ওয়ার্ল্ডের 400 টিম আসছিল, ওইখানে প্রায় 27টা দেশ আসছিল, ইউএসএ, মেক্সিকো সহ অন্যান্য কান্ট্রি। ওদের সাথে কম্পিট করে আমরা বাংলাদেশের হয়ে আইটি এন্ড রোবোটিক্স ক্যাটাগরিতে হাই স্কুল টিম গোল্ড মেডেল অর্জন করেছি। এবং ওইখানে আমরা যে প্রজেক্ট নিয়ে গেছি ওইটা হচ্ছে আমাদের পৃথিবী, মঙ্গল গ্রহ, আমাদের আকাশ পথ সুরক্ষা সহ আমাদের একটা অ্যাপস আছে আমার ইনভেন্ট করা। ওই অ্যাপসটা দিয়ে হচ্ছে শিশু সুরক্ষা এবং নারী নিরাপত্তা সহ অন্যান্য জিনিস করা যায়। ওইটার জন্য আমি অলরেডি আমেরিকাতেও একটা প্রতিযোগিতায় সিলেক্টেড হয়ে আছি, ওইটাতে সামনে যাব এবং ওইখানে আমরা গোল্ড মেডেল অর্জন করেছি। আমার টিম ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ, আমি ওই টিমের টিম লিডার এবং প্রজেক্ট পুরোটা আমি রিসার্চার টিমের। 3 বছর যাবত আমরা ওই প্রজেক্টে কাজ করছি এবং ওই প্রজেক্টের মাধ্যমে আমার চিন্তা আমি বাংলাদেশকে বদলে দিতে পারবো এবং বাংলাদেশ ইউএসএ এবং জাপানের মতো কান্ট্রিগুলোর সাথে কম্পিট করতে পারবে। এবং আমার অর্গানাইজেশন অলরেডি বিভিন্ন জেলায় আমরা সামনে কাজ শুরু করছি। বাংলাদেশে আমরা সামনে ল্যাব স্থাপন করার চিন্তা করতেছি, যে ল্যাবে আমাদের মতো হাই টেকনোলজি থাকবে। এবং আমাদের এই যাত্রায় আমরা ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ যাই এবং আমাদেরকে বাংলাদেশি আইটি প্রতিষ্ঠান ড্রিমস অফ বাংলাদেশ সহযোগিতা করে এবং ওইখানে গিয়ে আমরা গোল্ড মেডেল এবং পাশাপাশি মালয়েশিয়ান ইনভেনশন কমিটি থেকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছি, যেটি হচ্ছে আমাদেরকে ওইখানে মালয়েশিয়ান ইনভেনশন কমিটি দিয়েছে। এবং ওইটার ছাড়াও আমি মালয়েশিয়াতে বিভিন্ন প্রফেসরের সাথে কাজ করার ওইখানে সুযোগ পেয়েছি।
তো এই এই- যাত্রায় আমাকে আমরা বিএনপি পরিবার থেকে তারেক রহমান স্যার সহ স্যাররা আমার বাসায় তাদের পক্ষ থেকে গিয়েছিল এবং আমাকে ছোট্ট একটি ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে, যার ফলে আমি ওইখানে আমার প্রজেক্টটা একটু ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি এবং সামনেও তারা আমার পাশে থাকবে আমি এই প্রত্যাশা করি। এবং আমার সামনে ইউএস এর ভিসাটা নিয়ে আমি একটু প্যারায় আছি, এই ভিসা সংক্রান্ত ব্যাপারে আমি তাদের থেকে একটা সহযোগিতা পারবো এই প্রত্যাশা রাখছি। এই নাবিলের গর্বিত মাতা, উনি ছেলেকে নিয়ে এসছে আমাদের সাথে দেখা করার জন্য। এই প্রতিভা আমাদের যে কত জায়গায় ছড়িয়ে আছে, সেই প্রতিভার সন্ধান করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে পাঠিয়েছিল এবং পাঠানোর পরেই এরপরে সে মালয়েশিয়া গিয়ে সেই আন্তর্জাতিক সম্মানটা নিয়ে এসছে। এই গর্বিত সন্তানকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, জাতির সামনে উপস্থাপন। দোয়া করবেন সবাই।